হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 4 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। অঙ্কগুলো শুরু করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 4 নম্বর সেট শুরু করার আগে আগের সেটের একটা অঙ্ক ছিল সেট 3-এর 100 দাগের অঙ্কটা। তো অঙ্কটা একটু ভুল হয়েছে, তোমরা কারেকশন করে নাও। তো দেখো, অঙ্কটা ছিল দুই ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা সমদূরত্ব অতিক্রম করে একে অপরের সঙ্গে মিলিত হয়। যদি দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিমি হয় তাহলে প্রথম জনের গতিবেগ কত? তো দেখো, আগের দিন যেটা করেছিলাম সময়ের অনুপাত দেওয়া ছিল 9:16, সময় লাগছিল 9 ঘন্টা, প্রথম জনের দ্বিতীয় জনের 16 ঘন্টা, এটা ছিল সময়। আর সময় যা হবে গতিবেগ তার উল্টো হবে, মানে 16টা হবে আগে, 9টা হবে পরে। এবার তোমাদের এখানে একটা সূত্রের মতো তোমরা মনে রাখো, এই গতিবেগে যে 16 আর 9 বেরোলো, 16:9 এটা বেরোলো, এটা তোমরা রুট করে দেবে। রুট করে দিলে কী হবে, 16 রুট হচ্ছে 4 আর এখানে হবে 3, 4:3। তাহলে দেখো, 4টা হলো প্রথম জনের গতিবেগ, 3টা হলো দ্বিতীয় জনের গতিবেগ। এবার আমাদের বইয়ে বলে দেওয়া আছে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিমি, তার মানে 3-এর মানই বলা আছে 27। একে কত আর প্রথম জনের গতিবেগ চেয়েছে, তার মানে কি 4-এর মানটা চেয়েছে। 4 সমান কত? 3 9 27, 9 4 36। 36 সঠিক উত্তর হবে। আগের দিন যেটা করেছিলাম এটা ভুল হবে, এটা ভুল। তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি। এরপরে 4-এর দাগের সেটে আসো। তো দেখো, প্রথম অঙ্কটা 3-এর পাওয়ারে 1/3, 2-এর পাওয়ারে 1/2, 1-এর পাওয়ার কিছু নেই আর 6-এর পাওয়ারে 1/6। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? তো দেখো, এখানে পাওয়ারগুলি কিন্তু সবারই আলাদা আলাদা। প্রথমটা 1/3 আছে, তারপর 1-এর 2, তারপরে 1-এর পাওয়ারে কিছু নেই মানে শুধু 1 আছে, 1/1, আর 6-এর পাওয়ার আছে 1/6। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, এই যে পাওয়ারগুলি এগুলিকে সমান করা। তো প্রথমটা দেখো, 3-এর পাওয়ারে 1/3, 2-এর পাওয়ারে 1/2, আর সবথেকে বড় যেটা আছে 6-এর পাওয়ারে 1/6, মানে সংখ্যার হিসাবে। এবার দেখো, এটা সমান করতে হবে 1/6 হিসাবে করতে হবে, সবথেকে ছোটো এটা। তো এবার দেখো, 1/6 করতে হবে, তার মানে কি এই যে 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। তার মানে কি 3-এর স্কোয়ার করতে হবে এখানে, আর এখানে 2। তার মানে আসলে কী হবে সংখ্যাটা, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 1/3 গুণ 2 মানে 6। প্রথমটা পেলাম 9/6। দ্বিতীয়টা এখানে আছে 1/2, 6 করতে গেলে কী করতে হবে, 3 গুণ করতে হবে, মানে কিউ, 2-এর কিউ হবে 8, আর এদিকে 3 গুণ করার ফলে হবে 1/6। এরপরে দেখো, 1-এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1/1 এটা আছে। তো এখানে 6 করতে হবে, তার মানে কি 1-এর পাওয়ার, 1-এর পাশে দেখো তোমরা 1-এর পাওয়ারে 6 যদি করি তাহলে কী হবে, একই হবে। 1-এর পাওয়ারে যাই দিই না কেন, 100 200 300 যাই দিই একই হবে। তাহলে এখানে দেখো 1 হবে আর পাওয়ার হবে 1/6। এরপরে দেখো 6-এর পাওয়ার এটা কিছু করতে হবে না, 6 1/6। এবার দেখো পাওয়ারগুলো সব সমান হয়ে গেল। আর পাওয়ার সমান হলে কী নিয়ম, যে সংখ্যাটা সবথেকে বড় সেটাই বড়, আর যেটা সবথেকে ছোটো সেটাই ছোটো। তাহলে এখানে সবথেকে বড় কোনটা, 9 1/6। 9 1/6 মানে আসল সংখ্যাটা কি, আসল সংখ্যাটা হচ্ছে 3-এর পাওয়ার 1/3। তার মানে এটাই সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 72, এটা দেখো দুটি সংখ্যার গসাগু 8, আর নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে না। তো দেখো, একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি, একটা সংখ্যা ওয়াই, তাহলে এদের গসাগু কত হবে, 1 হবে গসাগু, 1 দিয়ে যাবে, আর কোনো কিছু দিয়ে যাবে না। তাহলে গসাগু হলো 1, কিন্তু বইয়ে বলে দিয়েছে দেখো গসাগু হচ্ছে 8। তাহলে 1 সমান সমান আমরা কী লিখতে পারি, 8। আর লসাগু চেয়েছে মানে এক্স আর ওয়াই, এক্স ওয়াই সমান 8 গুণ এক্স ওয়াই মানে 8xy, 8xy পেলাম। তার মানে দেখো, এক্স ওয়াইয়ের মানটা কিন্তু লসাগু, এক্স ওয়াইয়ের মানটা বের করলেই লসাগু বেরিয়ে যাবে। তাহলে এক্স ওয়াই সমান কী হবে, এক্স ওয়াই সমান একটা নির্দিষ্ট একটা সংখ্যা হবে, তার নিচে 8 হবে। তার মানে কি
আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লসাগুকে সবসময় গসাগু দিয়ে ভাগ যাবে। আর উত্তরে আমাদের এই যে কোনটা লসাগু হতে পারে না, তার মানে অবশ্যই ভাগ যাবে না সেটা দিয়ে। তাহলে এখানে অপশানগুলি দেখো তোমরা। 24, অপশান এ যদি ধরো 24, 8 দিয়ে ভাগ যাবে, 8 3 24। তারপর 48 ধরলে 8 6 48, 56 ধরলে 8 7 56। কিন্তু দেখো অপশান ডিতে 60 আছে, 60কে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। তার মানে এখানে লসাগু যেটা হবে না সেটা হচ্ছে 60, বাকি সব কটি লসাগু হবে। তো অপশান ডি এখানে সঠিক উত্তর। আর এটা তোমরা বেশি করলে অনেকটা বড় হয়ে যাবে, তোমরা এইভাবেই করবে। এরপরে 73টা দেখো, 73টা সরল বলেছে এটাও। তো দেখো এই সরল করার নিয়ম হচ্ছে শেষের দিক থেকে করতে হবে। একবার শেষে কী আছে, 3 যোগ 4/5, এটা যোগ করলে কত হবে, 3 যোগ 4/5, 5 লসাগু গেল, 5 3 15 আর 4 19, 19/5 পেলাম, 19/5 এইটুকুর মান, এখান থেকে এইটুকুর মান। এবার দেখো এই 5টা অবশ্যই এই 2-এর সঙ্গে গুণাকার থাকবে, তার মানে কী হবে, এখান থেকে এইটুকুর মান হবে 1 যোগ 10/19। তাহলে এটা যোগ করলে কত হবে, 19 1 19 আর 10 29, 29/19 এটা পেলাম। এখান থেকে এইটুকুর মান 29/19 পেলাম। এবার দেখো এই 19টা ওপরে চলে যাবে, তার মানে কি 1 যোগ 19/29 এটা দাঁড়াবে। তাহলে 1 যোগ 19/29 করলে কী হবে, লসাগু 29, 29 1 29 আর 19, 29 আর 19 হচ্ছে 48, 48/29 এটাই সঠিক উত্তর হবে। অপশন সি সঠিক উত্তর। এরপরে 74টা, √3 + 1 + 2 √3 - 2 এর বর্গমূল কত। তো দেখো বর্গমূল মানে কি, প্রথমে কী করব, রুট দিয়ে দেবো। এবার দেখো নিচে রুট রাখার কোনো নিয়ম নেই, তার মানে নিচের রুটটা আগে তুলতে হবে। কীভাবে তুলব, তোমাদের আগের দিনও এরকম অঙ্ক বলেছিলাম যে এখানে যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে গুণ করব। তার মানে দেখো নিচে কী আছে, √3 - √2। এবার আমরা কী করবো, √3 + √2, এখানেও গুণ করব, আবার এখানেও √3 + √2, এটা দিয়ে গুণ করব। আর ওপরে আগে থেকে ছিল √3 + √2। তাহলে দেখো এই নিচে যে পেলাম √3 - √2 √3 + √2, এটা a + b a - b এর সূত্র, তার মানে কি a² - b²। √3 এর স্কোয়ার মানে কী হবে, শুধু 3, আর √2 এর স্কোয়ার মানে কত হবে, শুধু 2। তাহলে 3 - 2, নিচে থাকছে 1, আর ওপরে কী থাকছে, √3 + √2 তার স্কোয়ার, দুটো আছে, এটা রুট আকার আছে। তো দেখো এই যে √3 + √2 এটা কিন্তু দুটো আছে, তার মানে এটা যদি আমি রুটটা তুলে দিই তাহলে কী থাকবে, শুধু একটা থাকবে। তার মানে উত্তর এখানে হবে √3 + √2, এটাই উত্তর হবে। আর নিচে 1 আছে মানে কিছুই নয়, তো এটাই উত্তর হবে, অপশন এ সঠিক উত্তর। এরপরে 75টা, একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন 38 কেজি। ওই 5 জন ব্যক্তিসহ নৌকার গড় ওজন 52 কেজি হলে নৌকাটির ওজন কত হবে। তো দেখো 5 জন ব্যক্তির গড় বয়স 38, তাহলে এদের মোট কত হবে, 38 গুণ 5, 38 গুণ 5 করলে হবে 190। এটা হচ্ছে 5 জনের, 5টা জিনিসের বা ধরে রাখো। এরপরে দেখো ওই 5 জন ব্যক্তিসহ নৌকার গড় বয়স 52 কেজি, নৌকার গড় বয়স ধরছে এখানে, তার মানে কি মোট জিনিস কটা, 5টা ব্যক্তি আছে আর একটা নৌকা আছে, মোট কটা জিনিস হলো, জিনিস বা ব্যক্তি যেটা ধরবে, মোট 6টা হলো। এদের গড় কত বলেছে, 52, তাহলে মোট 6টা জিনিস হলো, জিনিস প্লাস ব্যক্তি, তাদের গড় বলছে 52। তাহলে মোট কত হবে, 52 গুণ 6, 52 গুণ 6 করলে হবে 312। তাহলে এটা হলো 6টার মোট 312, আর এই 190 হলো 5টার মোট। তাহলে বাকি থাকছে যে নৌকাটা, এটা বিয়োগ করলে পেয়ে যাব নৌকার ওজন। তাহলে 312 থেকে 190 বিয়োগ করলে আমরা পাবো 122, নৌকার ওজন 122, এটাই সঠিক উত্তর, অপশন বি। এরপরে 76টা দেখো, m/n = 3:2, ব্যাস এটুকুই দেখো, m/n = 3:2, তার মানে m/n = 3/2। এম এর সামনে 3 আছে মানে এম এর মান 3, এন এর সামনে 2 আছে মানে এন এর মান 2। এবার দেখো
4m প্লাস 5n ইজ টু 4m মাইনাস 5n। তো এটাই বলেছে। এম এর মান কত 3, এন এর মান 2, তাহলে 4 গুণ 3 কত হবে 12, যোগ এন এর মান 2, 5 গুণ 2 10, 12 যোগ 10 হলো। আর নিচে দেখো 4 3 12 বিয়োগ 5 2 10, তাহলে ওপরে কী হলো 12 আর 10 22, নিচে হলো 2, তার মানে দেখো কাটাকাটি যাবে 2 11 22 1, 11/1 বা 11:1, এটাই উত্তর, অপশন সি। এরপরে 77টা দেখো, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তবে সংখ্যাটি কত? তো আমরা যদি এই কোনো সংখ্যাটা এক্স ধরি তাহলে কী হবে দেখো, কোনো সংখ্যা ধরলাম এক্স, এক্সের 60%, পার্সেন্ট মানে কি নিচে একটা 100 যাবে, তো এক্সের 60% হলো এটুকু। এবার দেখো বলছে 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, এক্সের 60% থেকে 60 বিয়োগ করলাম, এরপর বিয়োগফল বলেছে 60 পাওয়া যায়, তাহলে সংখ্যাটা কত? মানে এই যে এক্সের মানটা চেয়েছে এখানে। তো দেখো 20 3 60, 20 5 100, কাটাকাটি করে নিলাম, তাহলে থাকলো কি এখানে 3x/5 সমান, এদিকে 60 আছে আর এই মাইনাস 60টা সমান সমানের ডান দিকে গেলে প্লাস 60 হবে, তার মানে এখানে হবে 120। এবার কাটাকাটি যাবে 3 40, এক্স সমান 40 গুণ 5 200, সংখ্যাটা হচ্ছে 200, এটাই উত্তর 200, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 78টা দেখো, একজন ব্যক্তি একটি পুরনো প্রিন্টার 1200 টাকায় কেনে এবং সেটি মেরামতের জন্য 200 টাকা খরচ করে। প্রিন্টারটা 1680 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত? ধরো তুমি একটা প্রিন্টার তুমি দোকান থেকে কিনে নিয়ে আসলে, পুরনো জিনিস কিনে নিয়ে আসলে 1200 টাকায়, এবার পুরনো জিনিস এনেই তো তুমি বিক্রি করতে পারবে না, সেটা 200 টাকা খরচ করলে সারানোর জন্য, তাহলে মোট কত টাকা তোমার কাছ থেকে গেল? 1200 যোগ 200 1400 টাকা গেল। এই 200 টাকা খরচ করার পরে, মানে 1400 টাকা খরচ করার পরে তুমি জিনিসটাকে 1680 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত হলো, কত পার্সেন্ট হলো? তো দেখো 1400 টাকা তুমি খরচ করলে, সেটা বিক্রি করলে 1680 টাকায়, তাহলে এখানে লাভ কত হলো 280 টাকা। তো 1400তে লাভ হয় 280, একে কত আর শতকরা চেয়েছে 100 কত, 2 শূন্য 2 শূন্য কেটে গেল 14 20, তার মানে তোমার লাভ হবে 20%, এটাই উত্তর 20%, অপশন এ সঠিক উত্তর। এরপরে 79টা দেখো, এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রি করে 15% লাভ করে, তবে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে? তো দেখো ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে, এই ছাড় দেওয়ার পরেও 15% লাভ হচ্ছে, তাহলে দেখো ছাড় দেওয়ার পরেও 15% লাভ হচ্ছে, তার মানে কি 115 সমান 90, এটা ছাড় দেওয়ার পরে কিন্তু, তাহলে ছাড় না দিলে কত হতো 100, 115 গুণ 100, কাটাকাটি করলে দেখো 5 দিয়ে যাবে, 5 23 115, 5 18 90, আর যাবে না, তার মানে 1800/23, এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য পেলাম আমরা, 1800/23টা হলো ক্রয় মূল্য। আরেকবার দেখো 10% ছাড় দিয়ে বিক্রি করায় 15% লাভ হয়, তাহলে 115 সমান 90, একে কত 100 কত, 100 কত মানেই বেরোলো ক্রয় মূল্য, আর ধার্য মূল্যটা অবশ্যই 100ই হবে, তো এটা পেলাম ক্রয় মূল্য, আর ধার্য মূল্য হচ্ছে 100। এবার আমাদের উত্তরে চেয়েছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত, ক্রয় মূল্য হচ্ছে 1800/23, ধার্য মূল্য হচ্ছে 100, অনুপাত পেয়ে যাবো। তো দেখো নিচে 23 আছে, তার মানে এর সাথেও 23 গুণ করবো, এর সাথেও 23 গুণ করবো, তাহলে এই 23 কেটে গেল, এখানে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে কী থাকলো 18:23, ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 18:23, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 80টা দেখো, সরল সুদের হার 8% থেকে 7.34% হলে সুদ 61.50 টাকা কমে যায়, তবে মূলধন কত? তো দেখো প্রথমে তোমাদের কী করতে হবে, 7.34%টাকে এটাকে ভাঙতে হবে, 7.34, তার মানে কি 4 7 28 আর 3 31, 31/4, 31/4%, 31/4 মানে কত হবে 7.7
7.5%। তো দেখো ছিল হচ্ছে 8%, আর 7.75% হওয়ার ফলে সুদ 61.50 টাকা কমে গেছে। তাহলে মূলধন কত? তো এখানে পার্সেন্ট কত কমলো? 0.25। তো 0.25 মানই হচ্ছে 61.50। কেন? কারণ দেখো এই যে 0.25 কমলো, এই কমার ফলেই তো 61.50 টাকা কমেছে। তাহলে 0.25 সমান 61.50, একে কত? আর মূলধন মানে সম্পূর্ণটা 100 কত? 0.25 ইন্টু 100। এটা পেলাম। দেখো দুটোর পরে দশমিক আছে, এদিকেও দুটোর আগে দশমিক। তো এবার দেখো 25 4 100, 615 গুণ 4 কত হবে? 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 6 4 6 24, আর শেষের একটা শূন্য, 24,600। মূলধন হচ্ছে 24,600। এটাই উত্তর, অপশন সি। এরপর 81টা দেখো, কিছু মূলধন বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 246 টাকা। একই মূলধনের বার্ষিক 6% সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তো প্রথমে বলেছে চক্রবৃদ্ধি সুদ, একই মূলধনের মানে কি? আমাদের আগে প্রথমে বের করতে হবে এই চক্রবৃদ্ধি সুদের মূলধনটা কত ছিল প্রথমের লাইন পর্যন্ত, তারপরে তো মূলধন পাবো। সেই মূলধনে বলেছে দেখো একই মূলধনের ওপর, তার মানে আগে আমাদের চক্রবৃদ্ধি সুদের মূলধন বের করতে হবে। সেই মূলধনের হিসাবে 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে এটা বের করতে হবে। তো দেখো চক্রবৃদ্ধি সুদের নিয়ম তোমাদের বলেছিলাম যে এই পার্সেন্টটা নিয়ে সবসময় কাজ করবে। পার্সেন্ট নিয়ে, পার্সেন্ট 5% মানে কি? নিচে একটা 100 আছে, 5 20 100। নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকে উপরে 1 আছে, উপরেটা হচ্ছে সুদ। তাহলে আসল পেলাম 20, সুদ পেলাম 1। তাহলে সুদ আর আসল কত হবে? দুটো মিলিয়ে সুদ প্লাস আসল, 20 যোগ 1 মানে হচ্ছে 21। এবার আমরা এটা অনুপাতের হিসাবে লিখব। একদিকে লিখব আসল, একদিকে লিখব সুদ প্লাস আসল। তাহলে আসল হচ্ছে 20 আর সুদ আসল হচ্ছে 21। এবার টাইমটা দেখো, টাইম বলেছে 2 বছরের জন্য। 2 বললে পাওয়ারে হবে 2, এখানেও 2। এই যত সময় বলবে পাওয়ারে সেটাই বসবে। তো 20 স্কোয়ার কত হবে? 400, 21 স্কোয়ার 441। এটা অনুপাতের হিসাবে পেলাম। তো আসল যদি 400 হয়, সুদ আর আসল মিলিয়ে যদি 441 হয়, তাহলে সুদ কত হবে? এখান থেকে সুদ হবে শুধুমাত্র 41। তো এবার দেখো আমাদের প্রথম লাইনে বলে দিয়েছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 246। সুদ বলেছে 246, কিন্তু আমাদের এখানে বেরোলো 41। তার মানে 41 সমানই 246। একে কত? আর মূলধন বের করতে হবে আমাদের প্রথমে। মূলধন কত ছিল? আসল 400। তাহলে 400 সমান কত? এটা দেখো 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 41 246, তার মানে 2400। জটিল সুদের বা চক্রবৃদ্ধি সুদের আসল পেলাম 2400। এবার এদিকে আসো, দেখো এই 2400-র ওপরে মানে একই মূলধন, মানে এই 2400-র ওপরে 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তাহলে সুদ সমান কি? সরল সুদ সমান PRT/100, এটা সূত্র। এবার দুটো শূন্য কেটে গেল, 24 গুণ 6 গুণ 3 গুণ করলে এখানে আসবে 432। এটাই উত্তর, 432। তো আরেকবার দেখে নাও। 432 এখানে সঠিক উত্তর। এরপরে 82টা দেখো, এ ও বি একটি কাজ সম্পূর্ণ করে 10 দিনে, বি আর সি করে 15 দিনে, সি আর এ করে 20 দিনে। তবে সি একা কাজটি কতদিনে করবে? তো আমাদের প্রথম কাজ এখানে কী হবে? এ বি সি তিনজন মিলে কতদিনে কাজ করবে সেটা বের করতে হবে। বের করার পরে এ বি সি বেরিয়ে গেল। তাহলে এ বি সি থেকে যদি এ বি বিয়োগ করি তাহলে আমাদের শুধু থাকবে কি সি। তার মানে প্রথমে আমাদের করতে হবে এ বি সি কতদিনে করবে। তাহলে ভালো করে দেখো, এখানে দেখো এ একটা আছে, এখানেও আছে, মানে এ মোট দুটো আছে, বি এখানে একটা দুটো আছে। আবার দেখো সি এখানেও একটা আছে, এখানেও একটা আছে, মানে প্রত্যেকটাই দুটো করে আছে। তাহলে আমরা 2 প্রথমেই কমন নেব, এ প্লাস বি প্লাস সি সমান 1/10, 1/15, 1/20। এবার এটা লস হয়ে যাবে কত? 60। 6 10 60, 15 4, 20 3, 6 আর 4 10 আর 13,
13/60, এই দুইটা গুণাকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 13/120, এটা কিসের? a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান পেলাম 13/120। আর এ প্লাস বি সমান দেখো বলা আছে 1/10, তাহলে সি পেয়ে যাবো আমরা। সি সমান 13/120 বিয়োগ 1/10, বিয়োগ করলে হবে 120, 13, 10, 12, 120, 12, তার মানে হচ্ছে 1/120 বা 120 দিন, 120 দিন উত্তর হবে। অপশন বি সঠিক উত্তর। এরপরে 83টা দেখো, একটি চৌবাচ্চা ভর্তি করতে পি নলের সময় লাগে 8 ঘন্টা আর ভর্তি চৌবাচ্চা খালি করতে কিউ নলের সময় লাগে 16 ঘন্টা। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? তো দেখো চিহ্ন আলাদা, মানে আলাদা কাজ করছে। পি ভর্তি করছে আর কিউ হচ্ছে খালি করছে, আলাদা। তার মানে বিয়োগ করব 1/8 বিয়োগ 1/16, বিয়োগ করলে এখানে কত হবে 16, 8 2 16, 16 1 16, মানে 1/16, 1/16 অংশ মানে হচ্ছে 16 ঘন্টা। এটাই উত্তর, 16 ঘন্টা। অপশন সি সঠিক উত্তর। এরপরে 84টা দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা, তবে 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমরা একইভাবে করব, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর সময়টা এখানে চেয়েছে দেখো দূরত্ব, প্রথমে একটা ট্রেনের দূরত্ব হচ্ছে 120 মিটার, আর প্ল্যাটফর্ম মানে কি ট্রেন প্ল্যাটফর্ম দুটো মিলিয়ে 230, তাহলে এই দুটো অবশ্যই যোগ হবে, 120 যোগ 230, 120 যোগ 230, আর গতিবেগ বলে দেওয়া আছে 90 কিমি প্রতি ঘন্টা। আর এগুলো হচ্ছে মিটার, চিহ্ন আলাদা আছে, একক আলাদা আছে, তো এককটা সমান করে নিতে হবে। সমান করবো কীভাবে? 120 আর 230 যোগ করলে কত হবে? 350/90, এটা কিমি পার আওয়ার আছে, এটা হচ্ছে মিটারে। তার মানে ছোটো করতে হবে 90টাকে, ছোটো করলে ছোটো সংখ্যা দিয়ে গুণ, মানে 5/18 হয়, 5 দিয়ে গুণ হবে, নিচে 18 হবে, 18টা ওপরেই চলে যাবে। তো এই শূন্য কাটলো, 9 2 18, 5 7 35, 7 2 14, সময় লাগবে 14 সেকেন্ড। এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। একজন মাঝি স্রোতের অনুকূলে 3 কিমি যায় 5 মিনিটে এবং প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত? তো আমাদের প্রথম কাজ কী হবে, আমরা এভাবে লিখে নেব, নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার দেখো স্রোতের অনুকূলে 3 কিমি যাচ্ছে, তার মানে অনুকূল 3 কিমি যাচ্ছে 5 মিনিটে, তাহলে এটা কিমি পার আওয়ারে গতিবেগ বের করতে হবে, কারণ দেখো উত্তরটা কিমি পার আওয়ারে বের করতে হবে। তো 5 মিনিটে যাচ্ছে 3 কিমি, 1 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে কতটা যাবে, 5 12 60, তার মানে অনুকূলের গতিবেগ আমরা পেলাম 36 কিমি পার আওয়ার। আর দেখো বলা আছে স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়, প্রতিকূল 3 ঘন্টায় যায় 12 কিমি, 1 ঘন্টায় কত যাবে, 12/3, 4 কিমি প্রতি ঘন্টা, কিমি পার আওয়ার। অনুকূল পেলাম 36, প্রতিকূল পেলাম 4, অনুকূলের নিচে 36 লিখলাম, প্রতিকূলের নিচে 4 লিখলাম। উত্তরে আমাদের যে স্রোতের গতিবেগ কত, আর আমরা স্রোত সমান কী জানি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 36 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 32, 32/2 মানে 16, স্রোতের গতিবেগ হবে 16 কিমি প্রতি ঘন্টা। অপশন এ সঠিক উত্তর। এরপরে 86টা দেখো, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 1:3, ওই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালে, তো দেখো অ্যাসিড আর জল বলেছে, তাহলে অ্যাসিড আমরা যদি 1x ধরি আর জল হচ্ছে 3x, এর সঙ্গে কী বলেছে, এই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালাম, উপরেরটা আমরা কী ধরেছিলাম 1xটা অ্যাসিড, এর সাথে 5 লিটার মেশাচ্ছি অ্যাসিড, মেশানোর ফলে নতুন মিশ্রণ, অ্যাসিড ও জলের অনুপাত 1:2, এটাকে আমরা 1/2 লিখতে পারি। তাহলে কী হলো দেখো, 3x গুণ 1 শুধু 3x, 2x যোগ 10, তাহলে এই 2xটা বাদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x থাকবে, x সমান 10। তাহলে দেখো তাহলে নতুন মিশ্রণ কত, তো x এর মান পেলাম 10, তাহলে দেখো এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে জল, তাহলে মোট অ্যাসিড কতটা হবে, 10 গুণ 1 মানে শুধু 10,
এর সঙ্গে 5 লিটার মিশিয়েছিলাম, 15 হলো। আর জল কত আছে? 3x, 3 গুণ 10, 30 হলো। এবার নতুন মিশ্রণটা 45 লিটার হলো। তো তোমাদের একটা প্রশ্ন আসবে যে এই 5টা যোগ করলাম কেন? শুধু তো 3x আর 1x এর মান যোগ করলেই হতো, 5x যোগ করলাম, 5 যোগ করলাম কেন? তো দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে নতুন মিশ্রণের পরিমাণ কত। এই 5টা মিশ্রণের ফলে কিন্তু নতুন মিশ্রণ তৈরি হচ্ছে একটা, সেই মিশ্রণের মানটা চেয়েছে। তার মানে 45 এখানে সঠিক উত্তর হবে, অপশান ডি সঠিক উত্তর। এরপরে 87টা দেখো, 16 বছর আগে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 9 গুণ ছিল, বর্তমান থেকে 8 বছর পরে। তো দেখো প্রথমে এই লাইনটা পড়ো, 16 বছর আগে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 9 গুণ ছিল। তার মানে আমাকে বর্তমানে প্রথম আসতে হবে। এই যে 16 বছর আগে ঠাকুমার বয়স নাতির বয়সের 9 গুণ ছিল, ওপরে লিখলাম ঠাকুমা, নিচে লিখলাম নাতি। নাতির 9 গুণ ছিল, নাতি যদি x হয় ঠাকুমা হবে 9x। এটা কবে ছিল? 16 বছর আগে। তাহলে বর্তমানে আসলে আমাদের কী করতে হবে? 16 যোগ করব, 16 যোগ করলেই বর্তমানে আসলাম। এবার দেখো পরের লাইন পড়ো, বর্তমান থেকেও 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ। এটা তো বর্তমানে আসলাম, এর থেকেও 8 বছর পরে। তার মানে এর সাথেও 8 যোগ করলাম, এর সাথেও 8 যোগ করলাম। 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ, নাতির বয়সের 3 গুণ, নাতির বয়স যা হবে তার 3 গুণ ঠাকুমার বয়স, বর্তমান থেকেও 8 বছর পরে। তবে 8 বছর আগে নাতির বয়স কত ছিল? 8 বছর আগে। তার মানে প্রথমে আমাদের কী করতে হবে? বর্তমান বের করতে হবে। আর বর্তমান কতটা? এই যে 9x যোগ 16, এটাও বর্তমান, x যোগ 16 এটাও বর্তমান। এটা হচ্ছে ঠাকুমার, এটা হচ্ছে নাতির। তো দেখো 9x যোগ 16 যোগ 8, 24, x যোগ 24, 3/1, এটা পেলাম। এবার দেখো 9x যোগ 24 সমান কোনাকুনি গুণ করলে 3x যোগ 72। তাহলে 9টা x থেকে 3টে x বিয়োগ করলে 6টা x সমান 72 থেকে 24 বিয়োগ করলে 48। x সমান পেলাম 48/6 মানে 8, x এর মান পেলাম 8। তাহলে ঠাকুমার বর্তমান বয়স কত হবে? 8, 9 গুণ 8, সম্পূর্ণ সমীকরণটা ধরো 9x যোগ 16, তাহলে 9 গুণ 8, এটা হচ্ছে ঠাকুমা, এটা হচ্ছে নাতি। 9x যোগ 9 গুণ 8 মানে 72 যোগ 16, 72 যোগ 16 করলে হবে 88, ঠাকুমা হলো 88, এটা হচ্ছে বর্তমানে। তাহলে নাতির বর্তমান বয়স কত হবে? x এর মান হচ্ছে 8, তাহলে x এর জায়গায় 8 বসাও, 8 যোগ 16, 24, এটা পেলাম বর্তমানে। কিন্তু উত্তরে কী চেয়েছে দেখো, বলেছে 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়সের অনুপাত কত ছিল। এটা পেলাম বর্তমানে, তাহলে 8 বছর আগের বলেছে, তার মানে 8 বিয়োগ, এর সাথে 8 বিয়োগ, 8 বিয়োগ করলে 16 হবে, এদিকে হবে 80। এদের অনুপাত চেয়েছে, তাই মাঝখানে অনুপাতের চিহ্ন দিলাম। 16 1 16, 16 5 80, 5:1, 5:1ই সঠিক উত্তর। 5:1, নাতি আর ঠাকুমা চেয়েছে, আমরা এখানে ঠাকুমার নাতি বের করলাম, তার মানে উত্তর 1:5 হবে, উল্টে যাবে, অপশন বি সঠিক উত্তর। এরপরে 88টা দেখো, 1 + 2 + 3 এভাবে কততম পদ পর্যন্ত যোগফল 5050 হবে। তো দেখো সংখ্যাগুলি পরপর যাচ্ছে, মানে 1 2 3 4 এভাবে যাচ্ছে, তার মানে কি এগুলি প্রাকৃতিক সংখ্যা অবশ্যই। আর আমরা কি জানি, n সংখ্যা প্রাকৃতিক সংখ্যার যোগ হচ্ছে, প্রাকৃতিক সংখ্যার যোগ হচ্ছে n × n + 1/2, n সংখ্যক মানে মোট কতগুলি সংখ্যা সেটার। তো দেখো যোগফলের জায়গায় যোগফল বসালাম, যোগফল বলেছে 5050 সমান n এর মানটাই বের করতে হবে, nটা বলা নেই। তার মানে প্রথমে কী হবে, n² যোগ n/2, তার মানে n² + n এর মান কত হবে? 5050 গুণ 2 মানে 10100, 10100। তো দেখো এরপরে আর আমরা করব না, এবার অপশন টেস্ট করব, কারণ এরপরে করলে অনেকটা বড় হয়ে যাবে। তো অপশন টেস্ট কীভাবে করবো দেখো, n² যোগ n সমান 10100। তো দেখো 10100 যখনই বলবে আমাদের প্রথমেই চোখ যাবে 100-র দিকে। তো আমরা এর সংখ্যা যদি 100 ধরি, 100 গুণ 100 মানে 100² থাকবে যোগ 100, এটা থাকবে। n মানে যদি আমরা 100 ধরি তাহলে 100² কত? 10000,
এর সাথে 100 যোগ করছি, যোগ করলে দেখো 10,100ই আসছে, আর আমাদের এখানেও 10,100 এসেছিলো, তার মানে মিলে গেল। সংখ্যা হবে 100টি, অপশন সি সঠিক উত্তর। এরপরে 45, এটা দেখো 89, 45 মিনিট একদিনের আকারে লিখলে ভগ্নাংশ কত হবে? 45 মিনিট, তো একদিনে হয় 24 ঘন্টা, আর এখানে মিনিট বলা আছে। একদিনে হয় 24 ঘন্টা আর প্রতি ঘন্টায় হয় 60 মিনিট, তার মানে 60 দিয়ে গুণ করলে আমরা একদিনে কত মিনিট হয় সেটা পেয়ে যাব। তো 24 গুণ 60, 1440 মিনিট, একদিনে 1440 মিনিট হয়। মিনিট বের করলাম কেন? কারণ দেখো এখানে বলা আছে 45 মিনিট, 45 মিনিট একদিনের কত অংশ, তো একদিন মানে 1440 এর 45 কত অংশ, এটা বের করলেই হবে। তো দেখো 5 দিয়ে কাটলে 5 9 45, আর এখানে কাটাকাটি যাবে হচ্ছে 5 দিয়ে, 5 2 10, 5 8 40, 5 8 40, 9 দিয়ে যাবে 9 3 27, 9 2 18, 1/32, 1/32 অংশ, এটাই উত্তর, অপশন বি। এরপরে 90-এরটা, একজন রাজমিস্ত্রি একটি দেওয়াল গাঁথে 70 ঘন্টায়, 70 ঘন্টায় গাঁথছে, তার মানে 1/70। 7 ঘন্টা পরে সে বিরতি নেয়, তার মানে 7 ঘন্টায় কতটা কাজ করেছে, গুণ 7, কাটাকাটি করলে 7 10 70, মানে হচ্ছে 1/10 অংশ করেছে। 1/10 অংশ করার পরে সে বিরতি নিল বলা আছে। এরপরে বলেছে দেওয়ালটির কত অংশ বাকি থাকছে গাঁথতে। তো দেখো 10 ভাগের মধ্যে 1 ভাগ গেঁথেছে, তাহলে বাকি থাকছে কতটা, 10 ভাগের মধ্যে 9 ভাগ। সম্পূর্ণ কাজটা হচ্ছে 10 অংশ, এর মধ্যে 1 ভাগ করেছে, তাহলে বাকি থাকবে কত, এই 10 অংশের মধ্যে 9 ভাগ বাকি থাকবে, তো 9/10 সঠিক উত্তর হবে। কিন্তু এখানে দেখো দশমিকে বলা আছে, তার মানে দশমিক করে দেবো, 9/10 করলে 0.9, 0.9 সঠিক উত্তর, অপশন এ। এরপরে 91-এটা দেখো, তো এটা সরল দিয়েছে, তো সরল করার নিয়ম কি, বি বডমাস, বি মানে কিছু বার, প্রথম বি হচ্ছে বার, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ, পরপর যাবে। তো এখানে দেখো বার প্রথমেই কাজ হবে, বারের কাজ। তো দেখো 8.7 বিয়োগ 7.6 বিয়োগ 6.5 বিয়োগ 5.4 বিয়োগ, এই বারের কাজটা হবে। 4.3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি থাকবে, 2.3, এটা পেলাম। এবার দেখো পরের লাইনে 8.7 বিয়োগ 7.6 বিয়োগ 6.5 বিয়োগ 5.4 থেকে 2.3 বিয়োগ করলে আমরা পাবো 3.4, 3.1 পেলাম। এবার দেখো পরের লাইনে 8.7 বিয়োগ 7.6 বিয়োগ 6.5 থেকে 3.1 বিয়োগ করলে আমরা পাবো 3.4, এটা পেলাম। পরের লাইনে দেখো 8.7 বিয়োগ 7.6 থেকে 3.4 বিয়োগ করলে আমরা পাবো 4.2, তাহলে এটার বিয়োগ করলে পাবো 2 আর 5 7, 4, 4.5 বা 4.5, এটাই উত্তর, 4.5, অপশন সি। এরপরে 92-এটা দেখো, এক ব্যক্তি বিশ্রাম ছাড়া 15 কিমি গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম নিয়ে ঘন্টায় 12 কিমি গতিবেগে গন্তব্যস্থলে যায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নিয়েছে? তো দেখো প্রথমে তোমরা লিখে নেবে বিশ্রাম সহ, আর নিচে লিখবে বিশ্রাম ছাড়া। আর এগুলো কি দেওয়া আছে, গতিবেগের অনুপাত দেওয়া আছে। গতিবেগ বলা আছে বিশ্রাম সহ নিচ্ছে 12 কিমি গতিবেগ, আর বিশ্রাম ছাড়া 15 কিমি গতিবেগ যাচ্ছে। এবার গতিবেগের সাথে সময়ের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তার মানে গতিবেগ যা হবে তার উল্টো হবে সময়। তো এখানে গতিবেগ হচ্ছে 12 আর 15 আছে, তার মানে এখানে হবে 15, এখানে হবে 12। বিশ্রাম ছাড়া হচ্ছে 12, বিশ্রাম সহ 15 সময়। তাহলে এই যে বিশ্রাম ছাড়া যাচ্ছে এটাই হচ্ছে আসল সময়। আসল সময় হচ্ছে 12 ঘন্টা লাগতো বা 12 সময় লাগতো, আর বিশ্রাম নেওয়ার ফলে 15 ঘন্টায়
বা 15তে যাচ্ছ, তার মানে এখানে কত বিশ্রাম নিচ্ছ? 3 বিশ্রাম নিচ্ছ। তার মানে 12 বিশ্রাম নিচ্ছে 3, একে কত? আর ঘন্টা চেয়েছে, তার মানে 60-এ কত বের করতে হবে? 60, 12 5-এ 60, 3 5-এ 15, 15 মিনিট। ব্যক্তিটি 1 ঘন্টায় বা 60 মিনিটে 15 মিনিট বিশ্রাম নেয়। অপশন বি সঠিক উত্তর। এরপরে 93টা দেখো, 225 এবং 226-এর বর্গের পার্থক্য কত? তাহলে দেখো, এখানে বড় সংখ্যা 226, তার থেকে ছোট 225। তাহলে প্রথমে লিখব 226, 225। এদের বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য মানে কি? এরও স্কোয়ার হবে, এরও স্কোয়ার হবে। এদের পার্থক্য কত? তাহলে আমরা কীভাবে করব? আমরা কি 226 গুণ 226 করব, আবার 225 গুণ 225 করব? না, সেভাবে করলে অনেক সময় লাগবে। তো দেখো এটা কীভাবে করব, এই যে এই সম্পর্কটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে কী হলো? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ হচ্ছে 226, বি 225। এই দুটো যোগ করলে কত হবে? 226 যোগ 225 যোগ করলে হবে 451। মাঝখানে গুণ আকারে আছে। আবার বিয়োগ করলে কত হবে? 226 থেকে 225 বিয়োগ করলে 1। তার মানে পার্থক্য হলো 451। এটাই উত্তর, 451। অপশন সি সঠিক উত্তর। এরপরে 94টা দেখো, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে? তো খুবই সহজ। দেখো আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100। তো এখানে একদিনের সুদ বলা আছে 1 টাকা, আর দেখো বলা আছে বার্ষিক। তার মানে বছরে একদিনে যদি 1 টাকা সুদ হয়, 365 দিনে কত হবে? 365 টাকা। তার মানে সুদ পেলাম 365 সমান পি দেখো, আমাদের পিটাই বের করতে হবে। দেখো সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে, মানে এটা আসল, তাহলে পিটাই আমাদের বের করতে হবে। আর সুদের হার 5%, টাইম হচ্ছে 1 বছর বাই 100 এটা। এবার কাটাকাটি যাবে, দেখো 5 7 35, 5 3 15। তার মানে পি সমান বা আসল সমান হবে 73 গুণ 100, 7300। আসল হলো 7300, এটাই উত্তর। অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 95টা, এটা আমরা অপশন টেস্ট করে করব। দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9। প্রথম লাইনে দেখো প্রত্যেকটি অঙ্ক দেখো 2 আর 7 9, 4 আর 5 9, 6 আর 3 9, 7 আর 2 9। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি না কিছু কোনটা হবে। পরের লাইনে দেখো সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে, 27 বিয়োগ করলে। তার মানে দেখো এখানে যেটা বলতে চাইছে, তার মানে কি, প্রথম অপশান যদি আমরা ধরি, 27 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কি 27 পাবো? 72 পাবো? কোনো দিনই পাবো না। 45 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কি আমরা 54 পাবো? বেশি পাবো, কম পাবো। তার মানে এটাও হবে না। 63 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে দেখো 63 বিয়োগ 27, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করবে। তার মানে কি, 63 ছিল 36 দাঁড়াবে। তাহলে 7 আর 6 13, 2 আর 1 3 আর 3 6। এটা কিন্তু মিলে যাচ্ছে। সংখ্যাটা ধরলাম 63, 27 বিয়োগ করার ফলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলো। তার মানে কি, 6টা এদিকে আসলো, 3টা এদিকে আসলো, স্থান পরিবর্তন করলো। তার মানে এটাই সঠিক উত্তর, অপশান সি 63। দেখো তবে সংখ্যাটি কত? সংখ্যাটি 63। এরপরে 96টা, একটি বাক্সে 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:2:3:7। তবে বাক্সে মুদ্রাগুলির মূল্য কত? তো দেখো প্রথমে আমরা কি লিখব? মূল্য হলো কী আছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। 1 টাকা লিখব, 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা। এবার দেখো মুদ্রার সংখ্যার অনুপাত, তার মানে এখানে সংখ্যাটা লিখব। সংখ্যার অনুপাত কী আছে? 2 3 7। এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম মোট কত টাকা। তো দেখো 1 টাকা আছে 2টো, এটা হচ্ছে মূল্য টাকা, একটা সংখ্যা। 1 টাকা আছে 2টো, তাহলে কত টাকা হবে? 2 টাকা। 50 পয়সা আছে 3টে, কত টাকা? 1.5 টাকা, মানে 1.5 টাকা লিখতে পারি। 25 পয়সা আছে 7টা, তাহলে কত টাকা হবে? 4টে 25 পয়সা থাকলে 1 টাকা হয়, আরও 3টে, তার মানে
1 টাকা 75 পয়সা, এভাবে লিখতে পারি। তাহলে এখানে মোট কত টাকা হলো? মোট টাকা বা টোটাল হলো 5.25। মোট টাকা হলো 5.25 টাকা। এটুকু আমাদের প্রথমেই করতে হবে। এবার তারপরে আমরা আসবো কী চেয়েছে। দেখো, তবে বাক্সের মুদ্রাগুলির মূল্য কত? মূল্য কত মানে কি? 5.25 মানটা বের করতে হবে। আর এখানে তোকে প্রথমেই বলা ছিল বাক্সে মোট 384টি মুদ্রা আছে। তাহলে এখানে বলা আছে 384টি মুদ্রা, কিন্তু অনুপাতের হিসাবে মোট কতগুলি মুদ্রা আছে? দেখো সংখ্যা মানে কতগুলি, 2 আর 3 5, 5 সাথে 12, এখানে পেলাম 12টি, আর এখানে বলে দিয়েছে 384টি। তাহলে আমরা 12 সমান কী লিখব? 384। একে কত? আর তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? মূল্য কত পেলাম? 5.25। এর মানটা বের করতে হবে। তাহলে 12 5.25 কাটাকাটি যাবে। দেখো 12 3 36, 12 2 24, 32 গুণ 5.25। এটা গুণ করলে এখানে আমরা পাবো 168। তার মানে বাক্সে মুদ্রাগুলির মূল্য 168 টাকা, অপশন এ। এরপরে 97টা দেখো, 750 টাকা এ বি সি ও ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অর্থ বি ও সি এর মোট অর্থের সমষ্টির সমান, আর বি সি এর তুলনায় 125 টাকা বেশি পায় এবং ডি সি এর সমান অর্থ পায়, তবে এ কত টাকা পাবে? তো দেখো 4 জন আছে, এ বি সি ডি, 4 জন আছে। তো দেখো প্রথম লাইনটা পড়ো, ভাগ করা হলো যাতে এ এর অর্থ বি আর সি এর প্রাপ্ত অর্থের সমষ্টির সমান, মানে কি এ যা পাবে বি আর সি দুজনে মিলে সেই টাকাটা পাবে। পরের লাইনে দেখো, বি সি এর তুলনায় 125 টাকা বেশি পায়, বি সি এর থেকে 125 টাকা বেশি পায়। তার মানে সি যদি এক্স হয় তাহলে বি কত হবে? এক্স যোগ 125, কারণ বি সি এর থেকে 125 টাকা বেশি পায়। তারপরের লাইনে দেখো, বেশি পায় পর্যন্ত হলো এবং ডি সি এর সমান পরিমাণ অর্থ পায়, তার মানে ডি সি এর সমান পায়। তাহলে সি পেয়েছে এক্স, তাহলে ডিও পাবে এক্স। তাহলে দেখো আমাদের কিন্তু প্রথমে বলে দিয়েছিল যে এ যে টাকাটা পাবে বি আর সি দুজনে মিলে সেই টাকাটা পাবে। তার মানে কী বলতে চাইছে? এ সমান বি প্লাস সি, এটা বলতে চাইছিল। তাহলে এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। এ সমান হবে বি প্লাস সি, তাহলে বি পেলাম এক্স প্লাস 125, সি হচ্ছে এক্স, 2x যোগ 125, এ পেয়ে গেলাম 2x যোগ 125। তাহলে এখানে লিখে দেবো 2x যোগ 125। এবার এই যে টাকাটা ভাগ হলো এ বি সির মধ্যে যে ভাগটা হলো, সেই মোট টাকা হচ্ছে 750 টাকা। তাহলে এ কত টাকা পাবে? তাহলে দেখো সব কটা যোগ করে দেবো, সমান 750 টাকা। তো আমাদের প্রথমে কী করবো? এক্সের মান বের করবো। দুটো এক্স, একটা একটা একটা, তিনটে দুটো, 5টা এক্স হলো মোট। 5x প্লাস 125 আর 125, 250 সমান 750। তাহলে 5x সমান আমরা পেলাম 750 বিয়োগ 250, 500। এক্স সমান পেলাম 100। উত্তরে আমাদের চেয়েছে এ কত টাকা পেয়েছে বা এ কত টাকা অর্থের পরিমাণ। তো দেখো এ কত পেলাম আমরা? 2x যোগ 125, তার মানে 2, এক্সের মান হচ্ছে 100 যোগ 125, 200 যোগ 125 মানে 325, এভাবে 325 টাকা। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 98টা দেখো, জল ও দুধের 40 লিটারের মিশ্রণে 10% জল আছে। মোট মিশ্রণ আছে 40, মোট মিশ্রণ 40, এর মধ্যে 10% আছে জল, 10/100, 4 এটা আছে জল। তাহলে জলের জায়গায় 4 লিখলাম। তাহলে মোটটা যদি 40 হয় তার মধ্যে 4 জল আছে, তাহলে বাকি যেটা আছে সেটাই তো দুধ আছে। তারপরে দেখো 40 বিয়োগ 4, 36 হবে দুধ। পরের লাইনে দেখো, তবে মিশ্রণে আর কত লিটার জল মেশাতে বলেছে। আমরা x লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 20% হবে। জলের পরিমাণ 20% হবে। মোট যদি 100 হয় তার মধ্যে 20 জল গেল,
বাকি থাকছে কত 80। পার্সেন্ট মানে তো 100, 100-র মধ্যে 20% হচ্ছে জল, তাহলে বাকি যেটা থাকবে সেটাই তো দুধ। তাহলে উপরে হলো 20, নিচে হলো 80। কাটাকাটি যাবে, দেখো 20 4-এ 80, উপরে 1 নিচে 4। এবার কোনাকুনি গুণ করো, 4 4-এ 16 যোগ 4x সমান 36। তাহলে 4x সমান 36 বিয়োগ 16 মানে 20, x সমান হলো 20/4 5, এক্সের মান পেলাম 5। উত্তরে কী চেয়েছে, কত লিটার জল মেশালে, মানে 5 লিটার জল মেশাতে হবে। অপশন এ সঠিক উত্তর। এরপরে 99টা দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে এবং বিনিয়োগের সময় অনুপাত 1:2:3, তবে লাভের অনুপাত কত? তো দেখো আমরা কি জানি, বিনিয়োগ সমান লভ্যাংশ বাই সময়। আমাদের কি চেয়েছে এখানে, লাভের অনুপাত কত। তাহলে লাভ সমান কী হবে, কোনাকুনি যদি গুণ করি, লাভ সমান বিনিয়োগ ইন্টু সময়, এটা করতে হবে। লাভের চেয়েছে, তাহলে দেখো প্রথমে বিনিয়োগের অনুপাত বলা আছে 1:2:3, 1:2:3, এটা বিনিয়োগের। আর সময়টা লিখতে হবে, সময়ের অনুপাত কি বলা আছে, সময়ের অনুপাত 1:2:3, এটাও 1:2:3। লভ্যাংশ চেয়েছে, তার মানে কী করব, গুণ করব, প্রত্যেকের সাথে গুণ। 1-এর সাথে 1 গুণ করলে 1, 2 গুণ 2 4, 3 গুণ 3 9। তাহলে লভ্যাংশের অনুপাত আমরা পেলাম 1:4:9, এটাই উত্তর, অপশন বি। এরপরে 61টা দেখো, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে, তবে ওই পরিবারের বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত? তো এটা করার জন্য সূত্রটা কি, তো দেখো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, এরপরে দেখো প্লাস মাইনাস এ বি বাই 100, এটা হচ্ছে সূত্র। তো এটা কাজে লাগাবো কীভাবে, দেখো প্রথমে বলে 30% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে বলতে আমরা প্লাস নিলাম, প্লাস 30। এরপরে বলেছে 30% হ্রাস হয়েছে, তারপরে হ্রাস বলেছে, তার মানে এই মাইনাসটা নিলাম, মাইনাস 30। পরেরটায় আসো, প্লাস মাইনাস এ বি মানে কি, প্লাস 30 ইন্টু মাইনাস 30 বাই 100, এটা। তো দেখো প্লাস 30 মাইনাস 30 কেটে গেল, এখানে কি হলো, মাইনাস প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, 30 গুণ 30 900 বাই 100, এই দুটো শূন্য কেটে গেল, তার মানে -9। উত্তর মাইনাসে বেরোলো মানে কি, ক্ষতি হয়েছে বা হ্রাস হয়েছে। তো দেখো 9% হ্রাস, অপশন এ সঠিক উত্তর। আর এখানে উত্তর যদি প্লাসে বেরোতো তাহলে বৃদ্ধি হতো, এখানে যে চিহ্নটা হবে সেইভাবেই উত্তর হবে। তো এখানে অপশন এ সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই, এবং কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা অবজেকশন থাকে বা কনফিউজ থাকে, তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে আমরা এটা কারেকশন করে দেবো। আর তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমাদের প্রত্যেকটি গ্রুপে প্রত্যেকটি বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।